তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। প্রিয় দর্শক, আজকে প্রিয় স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে আত্মদানকারী শত শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটি শুরু করছি সংবাদপত্রে বাংলাদেশ। আমাদের এই অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন কলামিস্ট, আমাদের অনেক প্রিয় মানুষ, সাংবাদিক হাসান মামুন। ধন্যবাদ। প্রথমেই যে কথাটি বলছিলাম যে তোমার দেশ আমার দেশ, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আজকে প্রিয় স্বাধীনতা দিবস, কিন্তু আমার সংবাদপত্রের শিরোনাম পড়বার আগে আপনার সাথে আমার একটু বলতে ইচ্ছে করছে যে আজকে কি স্বাধীনতা দিবস মনে হচ্ছে? চারিদিকটা দেখে মনে হয় হ্যাঁ, একটা নতুন আবহে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রথমবার, এবং আজকে ৫৫তম স্বাধীনতা দিবস। এর আগে ১৬ ডিসেম্বর আমরা পালন করেছি একই আবহে। একটু পরিবর্তিত পরিস্থিতি। দেখি শিরোনামগুলো কি পত্রিকায় পড়ে শোনাই, সেটার প্রতিফলন আছে আর কি। পড়ে শোনাই। প্রথম আলো, কেউ হবেন মুক্তিযোদ্ধা, কেউ সহযোগী, মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা। সংস্কৃতির ভুবন আলোকিত করে সঞ্জিদা খাতুনের বিদায়। ড্রয়ের আক্ষেপে অভিষেক হামজার। দৈনিক সমকাল, ইতিহাসেই স্বাধীনতার প্রেরণা। ৭১ ও ২৪ সমান যারা বলে তারা মুক্তিযুদ্ধ করেনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিশেষ সাক্ষাৎকার। দৈনিক যুগান্তর, জাতীয় নিরাপত্তা ও ভূ কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ লালমনিরহাট বিমানবন্দর চালু সময়ের দাবি। স্বাধীনতা আমাদের স্বাধীনতা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠের শিরোনাম, ১৫ বছরে নতুন মুক্তিযোদ্ধা ১৮,১৬৮। প্রধান উপদেষ্টা চীন যাচ্ছেন, সম্পর্কে যোগ হচ্ছে নতুন মাত্রা। দৈনিক ইত্তেফাক, মহান স্বাধীনতা দিবস আজ। গণতন্ত্র বিনাশী শক্তির চক্রান্ত এখনো থেমে নেই, তারেক রহমান। সঞ্জিদা খাতুন আর নেই। বাংলাদেশ প্রতিদিন, সুশাসনই বড় অপ্রাপ্তি, মহান স্বাধীনতা দিবস আজ। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। মানব জমিন, হাসপাতালেই ঈদ কাটবে তাদের। স্বাধীনতা তো জাতীয় দিবস আজ। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই লক্ষ্য, জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূসের ভাষণ। খবরের কাগজের শিরোনাম, হামজা নৈপুণ্যে অন্য বাংলাদেশ। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমার দেশ, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, বিপ্লবোত্তর দেশে আজ স্বাধীনতা দিবস। দৈনিক দেশ রূপান্তর, তাপমাত্রা ডলার সমীকরণে মিলবে বিদ্যুতে স্বস্তি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। সেনাপ্রধান বললেন, জুলাইয়ের যোদ্ধারা জাতির গর্ব। কালবেলা শিরোনাম, মুক্তিযুদ্ধের স্বীকৃতি কাজ অনুযায়ী। নির্বাচনের আগে গুজবের রূপ ভয়ঙ্কর হতে থাকবে। সময়ের আলোর শিরোনাম, ডিসেম্বর জুনেই ভোট। দৈনিক করতোয়ার শিরোনাম, মহান স্বাধীনতা দিবস আজ। দৈনিক জনকণ্ঠ, বাঙালির শৃঙ্খল মোচনের দিন। প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন আজ। ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন। শুরুতে আমি আপনার সাথে যে কথাটি বলছিলাম, প্রিয় স্বাধীনতা দিবস আজকে, এবং স্বাধীনতা ৭১-এর যুদ্ধ ও জাতীয়তাবাদের পরীক্ষা, সিরাজ ইসলাম চৌধুরীর কলাম ছাপা হয়েছে, এবং বুদ্ধিজীবীরা প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন স্বাধীনতা সংগ্রামে। স্বাধীনতা আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন, রওনক হাসানের একটি নিবন্ধ, এবং আবুল কাসেম ফজলুল হক লিখেছেন, ইতিহাসেই স্বাধীনতার প্রেরণা। জি, আজকের এই দিনে আমরা আসলে আমাদের স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিলাম। বিজয় দিবসে আমরা বিজয় উদযাপন করি, কিন্তু আসলে ওই দিন থেকে আমরা স্বাধীন। আমরা সেটা অর্জন করেছিলাম ১৬ ডিসেম্বরে। তো সে অর্থে আজকের দিনটি তো বাঙালির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন, কোনো সন্দেহ নাই। এবং আমরা কিন্তু মানে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ তৈরি করলেও আমরা এখানে কিন্তু একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করব বলে আমাদের
অঙ্গীকার। এই অঙ্গীকারের কথা কালকে প্রধান উপদেষ্টাও বলেছেন, এবং সামনে যে পয়লা বৈশাখ পালন হবে সেখানে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এবার সব জাতিগোষ্ঠীর লোক একসঙ্গে অংশ নেবে। মঙ্গল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, যেটাই হোক, মঙ্গল শোভাযাত্রা নামটাও পরিবর্তন হবে না, এটাও জানা গেছে। এটা কিন্তু স্বস্তির, কারণ এটা নিয়ে বিতর্ক ছিল যে আনন্দ শোভাযাত্রা কেন মঙ্গল শোভাযাত্রা হলো, এইসব। তো রূপান্তর তো ঘটে, তাই না? যেমন আমরা যে আজকে সঞ্জিদা খাতুনকে স্মরণ করতে হয়, উনি চলে গেছেন। তো কালকে ওনার একটা ইন্টারভিউ পড়ছিলাম, 2012 সালে যখন দেশিকোত্তম পেলেন উনি, তো তখন উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন একটা বড় কাগজে। আমার এক বন্ধু ইন্টারভিউটা নিয়েছিলেন, তো এটা আবার পড়লাম। তো সেখানে উনি বলেছেন যে কিভাবে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হলো। এটা কারো একক সিদ্ধান্তে হয়নি, এটা আসলে গাইতে গাইতে হয়েছে, অনুষ্ঠানের ভেতর দিয়ে স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। তো সেই রকম আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা হয়েছে। আমরা জানি আপনি ছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে, তাই না? তো তো এই রূপান্তরগুলো মেনে নিতে হয় এবং গ্রহণ করতে হয়, ধারণ করতে হয়। তো আমরা যদি 25শে মার্চের মুখোমুখি না হতাম, অপারেশন সার্চলাইট যদি না হতো, তাহলে হয়তো ইতিহাস ভিন্ন রকম হতো। আবার একই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রলীগের গুন্ডারা ওইভাবে অ্যাটাক না করতো সাধারণ ছাত্রদের উপর, তাহলে হয়তো আজকেরই পরিবর্তন হতো না, তাই না? আবু সাইদের ইতিহাস, সবই ইতিহাস। তো ফলে এগুলোকে, সত্যটাকে সত্য বলে গ্রহণ করা, এটাই সবচেয়ে জরুরি, যে ইতিহাস সত্য, যে ইতিহাস, সেই ইতিহাসকে সবার স্মরণ করতে হবে এবং মর্যাদার জায়গা দিতে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আজকে আমি দুটি শিরোনাম পড়েছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে 71 ও 24 সমান যারা বলে তারা মুক্তিযুদ্ধ করেনি, এবং একই সাথে খুবই খুব উদ্বেগজনক কালের কণ্ঠের শিরোনাম 15 বছরে নতুন মুক্তিযোদ্ধা 18,168। অবশ্যই মুক্তিযোদ্ধাকে নিয়ে কোনো ধরনের বিতর্ক হবে, এটা তো আমরা যারা দেশকে ভালোবাসি তারা তো আমরা এটা মেনে নেওয়ার মতো না। ভুয়া মুক্তিযুদ্ধ হবে। হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের তালিকায় যে যাচাই বাছাই করা হচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে প্রায় 1 লাখ ইতিমধ্যেই চিহ্নিত, 90,000-এর কথা বলা হচ্ছে। যে আজকে মানবজমিনে একটা খবর দেখছিলাম যে পুলিশে গত শেখ হাসিনার শাসনামলে 23,000 বোধহয় মুক্তিযোদ্ধা কোটায় এসছে, বেশিরভাগই নাতিপুতি। এবং যাচাই বাছাই হচ্ছে, সবাই ভুয়া না নিশ্চয়ই, কিন্তু একটা অংশ তো ভুয়া। তো এগুলো ঘটেছে, সব মন্ত্রণালয়ে এরকম ঘটনা আছে, এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আমরা আশা করব যে এগুলো যাচাই বাছাই হোক। একটা সরকারের সিদ্ধান্ত আছে যে কেউ যদি ভুয়া হিসেবে তালিকাভুক্ত হয়ে থাকে, নিজে থেকে সরে গেলে শাস্তি হবে না, কিন্তু নিজে থেকে সরে গেলেও আসলে একটা মিনিমাম শাস্তি হওয়া উচিত, কারণ এটা তো মুক্তিযুদ্ধের যে ইতিহাস এবং চেতনা, এটাকে কলঙ্কিত করে। আপনি এই স্বীকৃতিটাকে নিয়েও আপনি খেলাধুলা করবেন, এইটা তো আমি মেনে নিতে পারি না। আমার সর্বশ্রেষ্ঠ সম্মানের জায়গা, সেই জায়গায় সেটা নিয়েও এটা করবেন, তা তো হয় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি। জি, ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুবই দায়িত্বপূর্ণ কথাবার্তা বলছেন মুক্তিযুদ্ধ প্রসঙ্গে, এবং বিএনপির অবস্থানও আমরা খেয়াল করছি যে বিএনপির কিন্তু একটু পরিবর্তিত অবস্থান। এই অনুষ্ঠানে আমি আপনাকে বলেছিলাম, আপনিও একমত হয়েছিলেন। তো বিএনপি তো মুক্তিযোদ্ধাদের দল, এবং স্বাধীনতার ঘোষণা পাঠকারী বলি বা স্বাধীনতার ঘোষক বলি, যাই বলি না কেন, সেটা নিয়ে কিঞ্চিত বিতর্ক আছে, কিন্তু জিয়া রহমানের ভূমিকা তো বিরাট, এবং কোনো সন্দেহ নাই, তাই না? তো এবং নানা রকম বিতর্ক উজিয়ে উনি কিন্তু সামনে এসছেন আবার। তো ফলে বিএনপি নতুন প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেবে, এটা খুবই স্বাভাবিক। বাংলাদেশের জনগণের বিরাট অংশ এখনো মুক্তিযুদ্ধ নিয়ে গৌরব করে, অবশ্যই গৌরব করাই স্বাভাবিক। ব্যতিক্রম থাকতে পারে, আপনি যেটা শুরুতে বলেছিলেন যে ভিন্ন আবহে। তবে আমি কিন্তু বলবো যে 16 ডিসেম্বরের চেয়ে এবার একটু আনুষ্ঠানিকতা বেশি, এবং আসলে মুক্তিযুদ্ধকে তো মুছে ফেলা যাবে না, এটা ফিরে আসবে। আপনি মুছবেন কি করে? এটা তো আপনার শেকড়, আপনার ইতিহাসের অংশ, আপনি সেখান থেকে উৎসারিত আজকে বাংলাদেশ, সেই জায়গা থেকে অস্বীকার। এবং ফখরুল সাহেব যে বললেন যে দুটোকে এক করা যাবে না, অবশ্যই এক করা যাবে না, কারণ মুক্তিযুদ্ধ একবারই হয়, দ্বিতীয়বার হয় না, তাই না? সেজন্য ওই যে সেকেন্ড রিপাবলিকের কথাটা যে বলা হচ্ছে, সেটা কিন্তু খুব একটা হালে পানি পাচ্ছে না।
অনেক ধন্যবাদ। আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে এত আলোচনা তো আর গভীরে যাওয়া যাবে না, আমরা একটু অন্য আলোচনাগুলোতে যেতে চাই। সঞ্জিদা খাতুনের বিদায় আমরা আলোচনা করলাম, কিন্তু শুধু ছায়ানট না, এই মানুষটি আমাদের সংস্কৃতির জন্য যে অবদানটি রেখেছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। ছায়ানটের থেকে আমাদের যদি আমরা তার ইতিহাসটা বলি, এখান থেকে যত গুণী শিল্পীরা বেরিয়েছেন সব কিন্তু ওই তার ছাত্রছাত্রী। যিনি চলে যান তাকে তো আর ফেরত পাওয়া যায়। উনি শিক্ষকদেরও কিন্তু পড়াতেন, শিক্ষকদেরও প্রশিক্ষণ দিতেন। তো তার আদর্শের জায়গা থেকে আমাদের কি শিক্ষা? যে আমি ওই যে ওনার ইন্টারভিউটার কথা বলছিলাম, সেখানে অনেক কথা আছে। উনি কিভাবে গড়ে উঠলেন, কাজী মোতাহার হোসেন সাহেবের মেয়ে, এবং কাজী মোতাহার হোসেন সাহেবকেও আমরা চিনি শিখা সম্প্রদায়ের, তাই না? এবং বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ মনীষী, এবং উনি একটা আলোকিত পরিবার থেকে এসছেন। আমরা একটু স্মরণ করব এখানে ওয়াহিদুল হককে। ওয়াহিদ ভাই আমাদের, আপনারও খুব ঘনিষ্ঠ ছিলেন, আমিও তার স্নেহ পেয়েছি। তো ওয়াহিদ ভাইয়ের সঙ্গে একটা দীর্ঘ জীবন ওনার কেটেছে, এবং এই যুগলের কিন্তু বিরাট ভূমিকা আমাদের সাংস্কৃতিক আন্দোলনে, বিশেষ করে স্বাধীনতার সপক্ষে যে সাংস্কৃতিক চর্চা, এটাকে 60-এর দশকে ওনারা বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন, এবং এই ধারাটা কিন্তু অব্যাহত রেখেছেন সঞ্জিদা খাতুন। এবং এখানে একটু উল্লেখ করি মানুষ হিসেবে উনি কেমন ছিলেন। কালকে একটা অনুষ্ঠানে আমি জানলাম ওনার এক ঘনিষ্ঠ আত্মীয়ের কাছ থেকে যে উনি যে দেশিকোত্তম পেলেন, প্রায় 1 কোটি টাকা অর্থমূল্য সেই পুরস্কারের, সেটা উনি কিন্তু ব্যক্তিগতভাবে না নিয়ে উনি ছায়ানটে দান করেছেন। মানে দান মানে ছায়ানটে দিয়েছেন। আপনাকে আমি যেটা প্রথমে বলছিলাম যে ছায়ানট সঞ্জিদা খাতুন একাত্ম, মানে আলাদা করার কোনো সুযোগ নেই। এবং আমরা মনে করি যে তার আদর্শকে ধরে, এবং এই তথ্যটা যদি সত্য হয় এটা প্রচারিত হওয়া দরকার, হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। একটু রাজনীতি নিয়ে কথা বলি। এখন রমজান মাসে ইফতার রাজনীতি চলছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইফতারে যে টাকা পয়সাগুলো খরচ করে রাজনৈতিক দলগুলো যে খাওয়া দাওয়া করানো হয়, এটা আসলে রাজনীতির জন্য করা হয়। আসলে আমি জানি না, আমি মাপ চেয়ে বলছি, ধর্মের জন্য কতটুকু। এবং একই সাথে কে গাড়ির বহন নিয়ে কোথায় গেল, কার টাকাটা থেকে এলো, নানা ধরনের প্রশ্ন উঠছে, বিশেষ করে একেবারে সদ্য তৈরি হওয়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ব্যাপারেও। তো সব কিছু মিলিয়ে আমার প্রশ্নটা এরকম যে আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নেই না? আমরা এর আগেও দেখেছি যাদের জন্য অভিযোগ আছে, যাদেরকে বিতাড়িত করা হয়েছে, তারাও গাড়ির বহন নিয়ে এভাবে সাই করে রাজপথ দিয়ে চলে যেতেন। তা এখনো যদি আমিও আবার সাই করে রাজপথ দিয়ে গাড়ির বহন নিয়ে বাড়ি যাই, গ্রামের বাড়ি যাই, তাহলে পার্থক্যটা কি আমাকে একটু বুঝাবেন আপনি? হ্যাঁ, মানে এনসিপির কথা মানে আমরা খোলাখুলি বলি, এনসিপি তো নতুন দল, ছাত্র তরুণদের উদ্যোগে গঠিত দল, এবং এখানে কিন্তু অনেক পেশাজীবীও জয়েন করেছেন বিদেশ থেকে এসে উৎসাহী হয়ে, তাই না? যে দেশে একটা পরিবর্তন হবে, নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছিল, কিন্তু তাদের কর্মকাণ্ডে আমরা নতুন বন্দোবস্ত দেখছি না। প্রথমে তারা কিন্তু 71 নিয়ে নানা রকম প্রশ্ন উত্থাপন করলো, যেগুলো অসঙ্গত, মূলত প্রধানত অসঙ্গত। এটা আজকের দিনে একটু বলি। তাদের উচিত ছিল একটু ইনক্লুসিভ হওয়া। ইনক্লুসিভনেসের কথাটা শুরুতে আমি বলছিলাম যে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ করব, শুধু বিভিন্ন রাজনৈতিক মতের লোক না, বিভিন্ন জাতিগোষ্ঠী। একটা জিনিস যেটা হচ্ছে, তাদের প্রতি কিন্তু আমাদের প্রচন্ড আত্মবিশ্বাস এবং প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। আমাদের প্রিয় সন্তানরা একটা পরিবর্তন আনলো, এবং তারা পরিবর্তনের জায়গাটা আরো উদ্ভাসিত করবে। এখনো তো বোধ করি আমরা সেই আশাই আছি। সেই আশাটা ফিকে হয়ে এসছে, তাই অনেকটাই আমার মনে হয়। আমার পর্যবেক্ষণ হচ্ছে সেই আশাটা ফিকে হয়ে এসছে এদের কর্মকাণ্ডে। আমি কিন্তু এই অনুষ্ঠানে আপনাকে বলেছিলাম যে এদের উচিত ছিল শুরুতে সরকারে জয়েন না করা, ক্ষমতার কাছাকাছি না যাওয়া, বরং বাইরে থাকা, প্রেশার গ্রুপ হিসেবে থাকা, রাজনৈতিক দল হিসেবে থাকা, যদি রাজনীতি করতে চায়। সবাই তো রাজনীতিতে নাই, বিরাট অংশ কিন্তু চলে গেছে। তারা তাদের দায়িত্ব পালন করেছে, তারা রক্ত দিয়েছে, তারা মনে করেছে এটাই এনাফ, তাই না? কিন্তু যারা এটা এনাফ মনে করে না, তাদের মনে করার অধিকার আছে, এবং সেটার ভিত্তিতে কাজ করারও সুযোগ আছে। কিন্তু কিছু সরকারের থেকে, কিছু বাইরে থেকে, এবং মাঝখানে সেনাপ্রধান নিয়ে যে বিতর্ক হলো, সেনাপ্রধানের সাথে বৈঠক যদি হয়ে থাকে, সেটা তাদের অবশ্যই অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক হচ্ছে বলে জানা যায়। তারা তো এগুলো প্রকাশ করেনি। তো আসলে তাদের মধ্যে দিক নির্দেশনার অভাব আছে, নেতৃত্বের ঘাটতি আছে।
এবং তাদের মুরব্বীরা বোধহয় সঠিক ভূমিকা পালন করছেন না দেশের ভেতর থেকে বাইরে মানে থেকে। আমরা যে এখন যে আলোচনাটা করছি এত দ্রুত আমরা এই আলোচনাগুলো করতে চাই না, যেমন বললেন আপনি নেতৃত্বের ঘাটতি আছে, এটাও আমরা আলোচনা করতে চাই না। আমরা একটু বিশ্বাস করতে চাই যে না, তারা সঠিক পথের সামনে দেখে এগিয়ে যাচ্ছে, তার কারণ তারা একটা পরিবর্তনের ডাক দিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা এখন আশাবাদী হতে চাই যে হ্যাঁ, আশাবাদী আমরা অবশ্যই শেষ পর্যন্ত হতে চাবো, কিন্তু তাদেরকে তো কারেক্টিভ মেজার্সগুলো নিতে হবে, সংশোধনমূলক পদক্ষেপগুলো নিতে হবে। সেই পদক্ষেপগুলো তাদের মধ্যে দেখা এবং যাচ্ছে না। আজকের দিনে আমরা এই প্রত্যাশাটা করতে পারি যে ৭১ এই বাংলাদেশের শেকড়ের যে জায়গাটা, সেই শেকড়ের জায়গাটাকে নিয়ে যেন কোনোদিন আমরা বিতর্কে না যাই। ৭১ কিন্তু আমাদের একেবারে অর্জনের জায়গাটা, ৭১ না হলে আজকে বাংলাদেশটা। এবং ফখরুল সাহেব কিন্তু এই কথাটাই বলেছেন যে দুইয়ের মধ্যে সম্পর্ক আছে, ধারাবাহিকতা আছে, কিন্তু দুই সালের দুই ধরনের দুইয়ের মধ্যে কোনো বিরোধ নেই, অবশ্যই নেই, এটা উনি বলেছেন, অবশ্যই নেই, এটা উনি বলতে চেয়েছেন। কিন্তু কাউকে ছোট করা সেটাও তো বোধ করি। এবং ওই যে উনি বললেন যে ৭১ সালে যেন কিছু হয়নি, এরকম একটা ব্যাপার। যেমন আপনার ধরেন, আপনি যদি ৪৭ থেকে ৪৭ লাভ দিয়ে, তাহলে লাভ দিয়ে এলেন, আপনি মাঝখানে কিছুই নাই, একদম সিঁড়ি টিড়ি কিচ্ছু নাই, আপনি ফট করে একেবারে ২৪-এ চলে এলেন। এবং এই যে বলা যে সঞ্জিদা খাতুনটা কিছু না, ওয়াহিদুল হকরা কিছু না, এগুলো তো ঠিক না, তাই না? হ্যাঁ, আমরা অবশ্যই জাতিবাদী যে রাজনীতি, তার সীমাবদ্ধতা, এগুলো নিয়ে অবশ্যই আলাপ করব, এবং এখান থেকে যদি ফেসিবাদের উত্থান হয়ে থাকে সেগুলো অবশ্যই আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করব, অবশ্যই। এবং আমরা অবশ্যই ধর্মীয় ফেসিবাদের ব্যাপারেও কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। উগ্র জাতীয়তাবাদ। আমাদের ক্রিকেট তো আছেই, কিন্তু গতকাল আমরা ফুটবল নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত ছিলাম। হামজা যুক্ত হলেন দলে এবং আন্তর্জাতিক খ্যাত একজন ফুটবলার। তো ভারতের মাটিতে ফুটবল খেলা হলো, সারা বাংলাদেশের মানুষ, হঠাৎ করে আমার কাছে কালকে মনে হয়েছিল যে ক্রিকেটের মধ্যে সবার চোখ টেলিভিশনের ফুটবলে কি হচ্ছে, জয়টা পাওয়া গেল কিনা। খেলা দেখেছেন? না, আমি খেলা দেখিনি, আমি খেলায় খুব উৎসাহীও না। আচ্ছা। তো কিন্তু মানে নিউজগুলো পড়লে মনে হলো যে একটু হতাশা তৈরি হয়েছে। আমি নিজে খেলাটা দেখেছি, আমি খুব 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 আগ্রহ নিয়ে খেলাটা দেখেছি। কেন যে কি হচ্ছে, বাংলাদেশের ফুটবলের জাগরণটা আবার হচ্ছে, এটা নিয়ে একটু হাইপ হয়েছিল বেশি আর হাইপ। কখনো কখনো মনে হয়েছিল যে হামজার প্রতি এত বেশি আমাদের একজন খেলোয়াড় কতটুকু কি করবে সেটা একটা ব্যাপার, টিমও একটা বড় ব্যাপার। কিন্তু আরেক কিছু না হোক যে স্বস্তির জায়গাটা যে ড্র হয়েছে, এইটাকে যদি স্পিড ভেবে, মানে একটা লড়াই ভেবে যদি বাংলাদেশের ফুটবলকে আরো এগিয়ে নেওয়া যায়, তাহলে বোধ করি ভারতের মাটিতে 5 বছর পরে, বোধহয় 5 বছর আগে ড্র হয়েছিল একটা খেলা, দেখলাম নিউজে। তো যাই হোক, খেলা তো খেলাই। তো আপনি যেটা বলছিলেন যে টিম ওয়ার্ক কিন্তু মানে রাজনৈতিক দলেও জরুরি এবং সরকারেও জরুরি। অবশ্যই একা ইউনূস সাহেব কিছু করতে পারবেন না। আপনি যদি টিম ওয়ার্ক ভালো না হয়, তাহলে আপনার নেতা ভালো হলে কি হবে? আমরা অনেক ক্ষেত্রে বলি যে ডক্টর ইউনূসই যথেষ্ট, ডক্টর ইউনূস কিন্তু যথেষ্ট না, একা হয় না। তার সহযোগিতা লাগবে এবং তার এই যে ছাত্র তরুণদের সহায়তা লাগবে। জি জি, অবশ্যই। আবার বয়োজ্যেষ্ঠদেরও সহায়তা, বয়োজ্যেষ্ঠের সহায়তা লাগবে। পরিবার কিন্তু গড়ে ওঠে বাবা মা ভাই বোন ছেলে সব মিলে, এবং সেনাবাহিনীর সহায়তা লাগবে। আগামী নির্বাচন অনেক সবার সহায়তা ভালোভাবে হবে, এটা আমরা আশা করি। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ মহান স্বাধীনতা দিবস, অনেক প্রত্যাশার জায়গা, অনেক আনন্দেরও দিন। আমরা অনুষ্ঠান শেষ করি, কিছুক্ষণ পর আমাদের চ্যানেল আইতে রংতুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠানটি শুরু হবে, আপনারা নিশ্চয়ই সেটাও দেখবেন। আজকের এই দিনে একটি প্রত্যাশার কথা এবং অনুরোধের কথা জানাই। আসুন না সবাই মিলে আমাদের যার যার জায়গা থেকে প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশের জন্য যার যতটুকু করবার আন্তরিকভাবে, সেটা আমরা বিশুদ্ধভাবে করবার চেষ্টা করি। কোনো ষড়যন্ত্রে যেন পা না দেই, আন্তরিকভাবে নিষ্ঠার সাথে সততার মাধ্যমে দেশটাকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে একদিন অবশ্যই আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সগৌরবে বিশ্বে আরও বেশি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এটাই তো প্রত্যাশা। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।